লেখো শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা না শুরু সমস্যা শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা আজকে হবে টোটালি আর বেসিক শিশিরাঙ্ক হচ্ছে ডিউ পয়েন্ট আপেক্ষিক আর্দ্রতা এটা হচ্ছে আর্দ্রতা এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি তাহলে ডিউ পয়েন্ট আর ওটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি লেখো বাবার তাহলে এবার তোমরা কাজ করো হ্যাঁ লেখো বাষ্প চাপ কি চাপ বাষ্প চাপ বাষ্প চাপ আরামসে লেখো বাষ্প চাপ বায়ুস্থ আমার একটা ফেভারিট টপিক কিন্তু এটা বুঝে নিও আমি চাই আজকের পর থেকে তোমার এটা ফেভারিট একটা টপিক হয়ে যাবে এইটা আমার যেহেতু ফেভারিট টপিক তোমার এটা ফেভারিট টপিক হয়ে যাবে আজকের পর থেকে বায়ুস্থ জলীয় বাষ্প বায়ুস্থ বাবা বায়ুস্থ জলীয় বাষ্প কণা লম্বভাবে যে চাপ দেয় তাকে জলীয় বাষ্প চাপ বলে জলীয় বাষ্প চাপ বলে বা বাষ্প চাপ বলে তাকে বাষ্প চাপ বলে গেল এবার হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ তাহলে এবার লেখো সম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ তোমাকে যা পড়াতে চাচ্ছি সেগুলো একটু মাথায় সেট আপ করে নাও দুটি কথা সম্পৃক্ত বাষ্পচাপ বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে ওই পরিমাণ জলীয় বাষ্প না থাকলে অসম্পৃক্ত অবস্থা বলে সম্পৃক্ত অবস্থা বলে তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে ওই পরিমাণ জলীয় বাষ্প না থাকলে অসম্পৃক্ত অবস্থা বলে এই অবস্থায় জলীয় বাষ্প কণা দূরতে লেখো কিন্তু আমি লেখার পরে মুছে দেব জলীয় বাষ্প কণা যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত জলীয় বা অসম্পৃক্ত বাষ্প চাপ বলে এইটা ও সরি অসম্পৃক্ত এবার লেখো সম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপ এবার লেখো সম্পৃক্ত বাষ্পচাপ বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে ওই পরিমাণ জলীয় বাষ্প থাকলে জলীয় বাষ্প থাকলে ওই পরিমাণ জলীয় বাষ্প থাকলে
সম্পৃক্ত সম্পৃক্ত অবস্থা বলে। এ সময় জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলে। সম্পৃক্ত বাষ্পচাপ বলে। জলীয় বাষ্পচাপ বা বাষ্পচাপ বলে। এই তো বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা সেই পরিমাণ এর যদি বেশি থাকে তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপ। কি বাষ্পচাপ? অসম্পৃক্ত। আমরা একটু উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে বুঝেছি বাষ্পচাপ, তারপরে অসম্পৃক্ত বাষ্পচাপ, তারপরে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। দ্রুত একটু তুলে নিও, দ্রুত। দেখো বায়ুর মধ্যে বায়ু এর মধ্যে কি থাকে? বায়ুর মধ্যে স্যার অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ইত্যাদি থাকে না? আরও থাকে না? ধূলিকণা, ডাস্ট মাস থাকে না? তো তুমি জানো হাইড্রোজেনের ভর কত? একটা হাইড্রোজেন অণুর ভর কত? 2 গ্রাম। একটা অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। একটি নাইট্রোজেন অণুর ভর 28 গ্রাম। একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর 44 গ্রাম। জানো তো তোমরা? এই সেই বায়ুর পরিচয়। তো বায়ুর মধ্যে অসংখ্য কণা থাকে। একটা কোণার মধ্যে একটা স্পেস থাকে যার নাম আন্তঃআণবিক স্পেস বা জায়গা। ওই যে দূরে অণুর মধ্যবর্তী যে দূরত্ব তার নাম হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বা জায়গা। দুটো অণুসমূহের মধ্যবর্তী যে দূরত্ব এর নাম হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বা জায়গা। বায়ু কি এখানে চুপচাপ থাকে? না, অ্যান্সার হচ্ছে চুপচাপ থাকে না। কি করে? ভাইব্রেট করে, এরকম ভাইব্রেট করে। তো এখন কথা হচ্ছে কি, এই যখন বায়ুর ভর এইটা, এই গ্যাসগুলো বায়ুর মধ্যে থাকে, কিন্তু যদি আমরা খেয়াল করে দেখি একটা অণু পানির ভর কত? স্যার এক অণু পানির ভর, এটা স্যার দেখো পানির ভর কিন্তু, সাব্বাস, তুমি একটু খেয়াল করে দেখো বায়ুতে এটা থাকে 78.something%, এটা থাকে 20-র কাছাকাছি। তো অধিকাংশ স্থানে তো এরা দখল করলো। তো এদের দ্বারা যেহেতু অধিকাংশ স্থান দখল হয়, তাহলে এদের ভর যেহেতু বেশি পানির একটা কণার তুলনায়, তাহলে আমি বলবো কাকে হালকা বলবো? পানির একটা কণা নাকি এদের ভরকে? একটা কোনো অণুর ভরকে, পানির এক অণুকে নাকি এদের অণুকে? অ্যান্সার হচ্ছে পানির এক অণুর ভর ওদের তুলনায় কম। তার মানে ওদের মধ্যে ঢুকে বসে থাকতে কোনো রকম অভিকর্ষ বলের প্রভাব পড়বে না। এদের ভর অত্যন্ত কম, তেমন কোনো অভিকর্ষ বলের প্রভাব নেই। ওকে, হালকা আর কি, আয়তন ফাঁপা হয় ভরের তুলনায়। ওকে, মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। তার মানে এই যে বায়ুর কণা দেখতেছো এর মধ্যে ঢুকে যায় কার কণা? পানির কণা। কিন্তু ঢুকে যায় কিভাবে? ঢুকে যায় পানির জলীয় বাষ্প কণাগুলো বায়ুর মধ্যে ঢুকে যায় কিভাবে? ইন্ট্রোডাকশন চলতেছে। স্যার আমাদের আশেপাশে নদী নালা খালবিল আছে, এটা পুকুর। এই পুকুরের মধ্যে আছে পানি। বাইরে থেকে এর থেকে হিট লাগে, সূর্যের আলো কর্তৃক তাপ লাগে। তাপ লাগলে এখানে দুটি ঘটনা ঘটে। দেখো আমি আর বলছি, ইভাপোরেশন 2 রকম। ইভাপোরেশন কয় রকম? ইভাপোরেশন 2 রকম। একটা হচ্ছে জোর করে, আর এটা হচ্ছে মানে প্রাকৃতিকভাবে। এটা ম্যানুয়ালি, আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। ম্যানুয়ালি কি? আমি যদি রেখে ধরে তাপ দেই, এই পানির তাপমাত্রা 100°C হবে, এরপর পানির তাপমাত্রা বাড়বে না, এখান থেকে কী হতে থাকবে? বাষ্প হতে থাকবে, তাই তো কথা? গুড। কিন্তু আমি যদি কোনো কিছুই না করি, যেমন পুকুরের পানি কোনো কিছু করতে হয় না, স্বতঃস্ফূর্তভাবে বাষ্পীভবন হয়, স্বতঃস্ফূর্তভাবে ইভাপোরেট হয়। কিভাবে? দেখো একটু, যখন এই যে বাইরে থেকে যখন তাপ আসবে, ওপরের কোনো পানির কণাগুলো তাপ নেবে, নিয়ে সেই পানি কণা চলে যায় নিচে, নিচের পানি কণাগুলো চলে যাবে ওপরে, নিয়ে কি করবে? এরা চলে যাবে ওপরে। তাহলে এলে চলে আসবে কোথায়? নিচে। আর এরা চলে যাবে কোথায়? ওপরে। এই যে একটা ঘূর্ণন সৃষ্টি হয়, এই ঘুরতে ঘুরতে একটা ঘটনা ঘটে। ঘটনাতে মানে কি ঘটনা ঘটে একটু দেখো। এইরকম ঘুরতে ঘুরতে কোনো একটা পানির কণা এখান থেকে ঘুরে এখানে আসার পর ওর মনের মধ্যে একটা জিনিস জাগ্রত হয়। একটা পানির কণার কি জাগ্রত হয়? কেন? ও প্রকার ওদের তুলনায় তো আমার ভর কম, তাহলে আমি ওর মধ্যে দৌড়ে দিতে পারি। কিন্তু দৌড় যে দেবে তার এভাবে দৌড় দেয়, ইঙ্গে করে। কিভাবে? ইঙ্গে করে। দেখো আরেকবার, তার মানে এটি আসে গতিশক্তি বেশি হয়ে যায়, বিষয়ে ওই গতিশক্তিতে ভেতরে ঢুকে যায়। তাহলে গতিশক্তি প্রাপ্ত হতে গেলে তার অন্য কোনো এনার্জি তার মধ্যে আসা লাগবে। তাহলে কোন এনার্জি আসে?
এই পৃষ্ঠের উপর যে তাপ শক্তি আছে, কি শক্তি? তাপ শক্তি। ওই তাপ শক্তিটা কার পৃষ্ঠের মধ্যে আছে? পানির পৃষ্ঠের উপরে যে তাপ শক্তি আছে, ওই তাপ শক্তি সে নিয়ে পানি কণা যেটা নিচে থেকে আসলো, ওরে পৃষ্ঠের উপর থেকে তাপ শক্তি নিয়ে গতিশক্তিতে রূপান্তরিত চলে গেল। তার মানে কি পৃষ্ঠ সবসময় তাপ কি করেছে? হারাচ্ছে। বুঝতে পারছো? এই কারণে তোমরা যদি কমন সেন্সে আমি বলি, বলো তো একই জায়গায় একটা নদী আছে, একটা পুকুর আছে, কার পানি বেশি ঠান্ডা? অ্যান্সার হচ্ছে নদীর পানি বেশি ঠান্ডা। কেন? কারণ নদীর পৃষ্ঠ বৃহত্তর পৃষ্ঠ, ওখান থেকে বেশি ইভাপোরেট হয়। পানির পৃষ্ঠটা মানে যে পুকুরের যে পানি, সেই পৃষ্ঠটা অত্যন্ত ছোট, তাহলে ওখান থেকে কম ইভাপোরেট হয়। তাহলে যেখান থেকে যত বেশি ইভাপোরেট হবে, ওখানে কিন্তু বাবা তত বেশি ঠান্ডা হবে। এই তো গতিশক্তি প্রাপ্ত হবে। যত পানি করে যত গতিশক্তি প্রাপ্ত হবে, ওই গতিশক্তি পালক হয় সারফেসের তাপ শক্তি নিয়ে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে করে চলে গেছে, ওপরে চলে গেছে। এবার এই একই কারণে এইবার যে গ্রীষ্মকালটা গেল, আমরা তো মানে আমি তো পড়াই, তো সেখানে যদি ফ্রিজের পানি খাই গলা বসে যায়, এমনিতেই উচ্চস্বরে কথা বলি, ব্যাস প্রত্যেক ব্যাসে গলা বসে যায়। পুরো গ্রীষ্মকালে এবার কিন্তু আমি কি খেয়েছি? ঠিলার পানি, কলসির পানি, মাটির কলসি কালীতলা থেকে কিনে নিয়ে গেছিলাম, গোটা 2-3 নিয়ে গেছি, নিয়ে যেয়ে এই কলসির পানি খাইছি। মজার একটা বিষয় জানো, ধরো ওয়েদার 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, থাকাই যাচ্ছে না বাইরে, থাকলে ঘামে যাচ্ছে, অথচ কলসির পানি খায় দেখবা ওর তাপমাত্রা প্রায় 30-32-এর কাছাকাছি, হেভি ঠান্ডা। ফ্রিজ এবং কলসির পানির মধ্যে তুমি পার্থক্য করতে পারবে না, এতটাই ঠান্ডা। তোমাকে দিলে মনে করবে এটা মনে ফ্রিজ থেকে পানি দিল। আমি নিজে পরীক্ষিত, এবং পুরো গ্রীষ্মকালটা আমি এই কলসির পানি খাইছি, আমি নিজে পরীক্ষিত। কেন এরকম হয়? কারণ কি, ধরো এই কলসি, এটা কলসি, তবে মাটির কলসি হতে হবে, স্টিলের হওয়া যাবে না। মাটির কলসিতে এতে থাকে পোর, পোর মানে ছিদ্র, হালকা ছিদ্র, খুবই সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে পানির অণু ওপরে উঠে আসে, মানে এ পাশে চলে আসে, এ পাশে আসে ওর মনের মধ্যে উদয় হয়, ক্যারে কাজ কি, হ্যাঁ তো দেখি সব হালকা, ভারী, এর ক্ষেত্রে আমি দেখি হালকা। এর থেকে ফুরুত করে এই পৃষ্ঠ থেকে গতিশক্তি নিয়ে তাপ শক্তি নিয়ে গতিশক্তি রূপান্তরিত হয়ে এই কণা ফুরুত করে এর মধ্যে চলে যায়। তাহলে এই পৃষ্ঠ থেকে যখন তাপ শক্তি নিয়ে গতিশক্তিতে রূপান্তরিত কণা চলে গেল, তাহলে এই পৃষ্ঠটা তাপ শক্তি হারালো, আর তখন পৃষ্ঠটা কি হলো? ঠান্ডা হলো। ওই ঠান্ডা চলে যাচ্ছে কার মধ্যে? ভিতরে থাকা পানির মধ্যে, যার ফলে ভিতরে থাকা পানি কি হয় থাকে? ঠান্ডা থাকে এবং হেভি শীতল থাকে, হেভি। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এবারে আমি সত্যি সত্যি বিশ্বাস করছি। পরের বছর আসলে তুমিও খেয়ে দেখো, তুমি ছাড়তে চাবা না। মিশে এই ফ্রিজের পানি খাও, অসুস্থ হওয়ার লাভ কি? তুমি ন্যাচারাল পানি খাও, কলসির পানি খাও, এর তো অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি কিন্তু এবার কলসির পানি খাইছি পুরা গ্রীষ্মকাল, পুরা কলসির পানি। তো এটা আমি তোমাকে বললাম, তো কেন থাকে বুঝতে পারছো তো? তার মানে কি বোঝানোর চেষ্টা করলাম? তুমি কি জানো আমি যদি এখানে ফ্যান দেই, এই যে ঘেমে গেছি, এই যে আমি যদি এখন ফ্যান দেই, ঘামটা কি থাকে? গেল কই? ইভাপোরেট হয়ে চলে গেছে। যখন তুমি ফ্যান দিবা, তখন ফ্যান গেলে যখন ফ্যান দেবো বাতাস যখন লাগবে, তখন এখান থেকে যখন ইভাপোরেট হবে, তখন এই জায়গাটা ঠান্ডা লাগে। কি লাগে? কেন? কারণ এর থেকে যে জলীয়বাষ্প, এই যে আমার যে ঘামগুলা, এই ঘামগুলো এখান থেকে যখন যায়, তখন এর থেকে তাপ শক্তি নিয়ে যায়, এই কারণে এখানে কি লাগে? ঠান্ডা লাগে। তাই তুমি যখন ঘেমে যাও, তখন যদি তুমি ফ্যানের নিচে আসো, তাহলে দেখবে তোমাকে কি লাগতেছে? ঠান্ডা। আসলে কেন ঠান্ডা লাগতেছে? এতে আসলে ওই যে তোমার ঘামগুলো ইভাপোরেট হয়ে মানে বাতাসের মধ্যে চলে যাচ্ছে, যার ফলে এতে তাপ শক্তি নিয়ে যাচ্ছে, তাহলে তোমাকে কি লাগবে? ঠান্ডা। এটা হচ্ছে মেইন রিজন। তাহলে কিভাবে বায়ুর মধ্যে জলীয় বাষ্প কোণে ঢোকে, এটা তো আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব যে জলীয় বাষ্প বায়ুতে জলীয় বাষ্প ধারণ করে কেমনে। বাবা, দুটি বায়ুর কণা যখন এভাবে কম্পন সৃষ্টি করে, তখন এর মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে ঢুকে যায় জলীয় বাষ্প কণা। যদি বায়ুর কম্পন কমে যায়, তাহলে বায়ুর কণা সময়ের মধ্যে জায়গা কম হয়ে গেল, তখন কণা ঢুকবি, জলীয় বাষ্প কণা ঢুকবি কম। আর বায়ুর কম্পন যখন বেড়ে যায়, তখন আন্তঃনবিক স্পেস হলো বেশি, তখন এর মধ্যে কণা ঢুকবি কি? জলীয় বাষ্প কণা ঢুকবে বেশি। তাহলে কি বুঝালাম? বায়ুর আয়তন কমালে ভাইব্রেশন কমে যায়। কার? বায়ু ভাইব্রেশন, কম্পন কমে যায়। কম্পন কমে গেলে বায়ুর কণার সময় কাছাকাছি আসে, ওর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। 2 নম্বর কথা, এই বায়ুর কম্পনটা আরেকটা জিনিসের সাথে রিলেটেড, যার নাম হচ্ছে তাপমাত্রা। যদি আমি বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দিই, তাহলে বায়ুর কম্পন বাড়িয়ে দেবে, অনুসময়ের কম্পন বাড়িয়ে দেবে। বায়ুর অনুসময়ের কম্পন বাড়া মানে বায়ুর মধ্যে আন্তঃনবিক স্পেস আছে, ওই স্পেসের পরিমাণ বাড়ে যাওয়া, এর ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। বিষয়টা কি তোমরা ক্লিয়ার? বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বাড়ালে সংক্ষেপে কি মনে রাখবো? বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। আয়তন বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। তাহলে এখন দুটো নোট করা লাগছে, বিশাল বিশাল ইম্পর্টেন্ট নোট। তুমি লিখবা VVI নোট। এটা দিয়ে আমার বেসিক মানে খেলা শুরু, বেসিক শুরু। কি লিখবো আমরা?
তাপমাত্রা বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, তাপমাত্রা কমালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। আবার লেখো, তাপমাত্রা বাড়ালে, নোট 1, তাপমাত্রা বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, তাপমাত্রা বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাপমাত্রা কমালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তাপমাত্রা বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাপমাত্রা কমালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। লিখছো তো? 2 নম্বর নোট। তাপমাত্রা কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, তাপমাত্রা বাড়ালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। এই তো 2 নম্বর নোট। দুই নম্বর নোট, বায়ুর আয়তন বাড়ালে, বায়ুর আয়তন বাড়ালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। এই যে বাবা খেয়াল করে এদিকে একটু দেখো, দেখো আমি যদি এটাকে চাপ দেই, তাহলে এরকম যদি চাপ দেই, তাহলে দেখো তো আমি জোর করে কি করতেছি, বায়ুর আয়তনটাকে কম্প্রেস করতেছি। এর ফলে বায়ু এর মধ্যে যেভাবে কাঁপতেছিল, এখন চাপ দেওয়ার ফলে কাঁপাকাঁপির পরিমাণ, বায়ুর কাঁপাকাঁপির পরিমাণ কে গেছে? কমে গেছে। আয়তন কে গেছে? কমে গেছে। এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কে গেছে? কমে গেছে। এই অবস্থায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, এই অবস্থায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। আর আমি যদি ইচ্ছে করে এটাকে আরো একটু প্রসারিত করে দিই, আয়তন আরো একটু যদি বাড়াই দিই, তাহলে এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কে যাবে? বেড়ে যাবে বাবা। এটাই আমি তোমাকে বুঝালাম। তাহলে সেকেন্ড নোট লেখো, সেকেন্ড নোট লেখো, আয়তন বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আয়তন কমালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। হচ্ছে না? হ্যাঁ। আয়তন বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, আয়তন বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, আয়তন বাড়ালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আয়তন কমালে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। বা বায়ুর আয়তন বলতে পারো। বায়ুর আয়তন বাড়ালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, বায়ুর আয়তন কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। লেখা শেষ। বায়ুর আয়তন বাড়ালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, বায়ুর আয়তন কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। ওকে, এবারে মূল খেলা শুরু। আবদ্ধ জায়গা বলতে আমরা যেটা বুঝি, মানে চারপাশে বেষ্টিত, মানে কোনো দেয়াল টেয়াল মনে বদ্ধ করে রাখা হয়েছে, আসলে কিন্তু এখানে তা বুঝাবে না। আবদ্ধ জায়গা বলতে বুঝাবে কোনো নির্দিষ্ট এলাকার একটা জায়গা। যেমন কালীতলা, আমাদের যে কালীতলা আছে, সেই কালীতলা এটা কি আবদ্ধ না খোলা? কিন্তু এটা বলবো আবদ্ধ কালীতলা। মানে যখন আমি কালীতলার বাতাস নিয়ে স্টাডি করব, তখন আমি বলবো আবদ্ধ কালীতলা, আবদ্ধ জাফলং, আবদ্ধ কক্সবাজার। এইটা কিন্তু এটা কিন্তু আবদ্ধ বলতে কিন্তু ওঠে না যে চারিপাশে একেবারে বেষ্টিত দেয়াল দিয়ে। তাহলে কালীতলার কোন একটা জায়গা ধরে নিচ্ছি আমি, এবং তার বায়ু, তার মধ্যে আছে জলীয় বাষ্প। কালীতলা কোন একটা জায়গা, তার মধ্যে আছে বায়ু। প্রত্যেকটা জায়গায় বায়ু আছে না? আর কালীতলা বায়ুর মধ্যে আছে কি? জলীয় বাষ্প। এইবার খেলা শুরু। এই সেই কালীতলার জায়গা। আরেকটা কথা বলি, এখানে আমি 100% ফিল দিতে চেষ্টা করব, কিন্তু ঝামেলা কোন জায়গায় হয়ে যাবে, সেই ঝামেলা কোন জায়গায় যাবে খেয়াল করো বাবা। এই শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা, এই বিষয়টা, শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা এই বিষয়টা মাপা হয় হাইগ্রোমিটার নামক একটা যন্ত্র দিয়ে। কি দিয়ে? হাইগ্রোমিটার নামক একটা যন্ত্র দিয়ে। যন্ত্র করে কাম, আবহাওয়াবিদদের হয় নাম। আজকের বায়ু প্রবাহ কত, যন্ত্রের মধ্যে দেখে এত, ওটা তুলে দেয়। আজকে শিশিরাঙ্ক কত, যন্ত্রের মধ্যে দেখে তুলে দেয়। কিন্তু আমরা তো আর যন্ত্র না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বেসিক করতে হবে। তাহলে যন্ত্র করে কাম, আবহাওয়াবিদদের হয় নাম। এটি যন্ত্র কাম তো করা যাবে না, এটি কাম করতে হবে আমাদের। তাই যন্ত্রের বিষয়টা যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু ইমাজিনেশন নিয়ে আসতে হবে, যা কিনা যন্ত্রের প্রোগ্রামিং দ্বারা ওটাকে সেট আপ করে দেওয়া হয়। কিন্তু এইটা আমাদের কি করতে হবে? ইমাজিনেশনে চলে আসতে হবে, ইমাজিনেশন। তাই ইমাজিনেশন করতে গেলে তোমাদের একটু বিপত্তি হয়ে যায়, কারণ এটা তাপের একটা অধ্যায়। এটা তো তাপের একটা আদর্শ গ্যাস ও গ্যাসের তাপমাত্রা, তাই না? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা কি তাপের অধ্যায় না? তাহলে তাপ জিনিসটা কিন্তু নন মেকানিক্যাল একটা অধ্যায়, যা কিনা ফিল নিতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। কালীতলার এর একটা জায়গা। সেদিন কালীতলার তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস।
নো 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 নো, পিছনে দেখতে পাচ্ছ না বাবা? আমার মনে হয় আরেকটু নামালে আমার জন্য বেটার হয়। হ্যাঁ, জায়গা মতো হতে হবে এইটা বাবা। এর তাপমাত্রা, এই জায়গার তাপমাত্রা কালীতলা, এটা যার নাম কি? কালীতলা। এটা হতে পারে জাফলং, হতে পারে সেন্ট মার্টিন, হতে পারে কক্সবাজার, হতে পারে বান্দরবন, সাজেক, হ্যাঁ, যে কোনো জায়গা হতে পারে। তাহলে কালীতলার এই জায়গায় যে বায়ু আছে, সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি যাকে বলা হয়, ধারণ ক্ষমতা। তাহলে ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা এটা বাবা ধরলাম 100 গ্রাম। কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো এর মধ্যে জলীয় বাষ্প ঘোরাঘুরি করতে পারে বায়ুর মধ্যে। ওই যে বললাম না, জলীয় বাষ্প ঢুকে যায়, তাহলে ঘোরাঘুরি করতে পারে কত গ্রাম? 100 গ্রাম। এর মধ্যে জলীয় বাষ্প আছে, হায় হায়, দাঁড়াও, তাহলে আছে কত গ্রাম? পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম 80 গ্রাম। তাহলে এক্সট্রা আরো কত গ্রাম ধরতে পারে? 20 গ্রাম ধরতে পারে। আচ্ছা বাবা, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতি সম্পৃক্ত, এগুলো নিয়ে কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে আমার থেকে শুনে নাও। মিরপুর খেলা স্টেডিয়ামে সিট ক্যাপাসিটি হচ্ছে 10,000। সাপোজ সেদিন খেলা চলছিল, 9,000 লোক গেছে খেলা দেখতে। তাহলে সিটগুলো কি সম্পৃক্ত অবস্থা আছে না অসম্পৃক্ত অবস্থায়? যে পরিমাণ ক্যাপাসিটি সে পরিমাণ কিন্তু লোক নাই, তাহলে কি অবস্থা আছে? অসম্পৃক্ত। মিরপুর খেলা স্টেডিয়ামে খেলা সিট আছে কয়টা? 10,000টা। লোকও গেছে খেলা দেখতে 10,000, কানায় কানায় পূর্ণ। তাহলে কি অবস্থা? সম্পৃক্ত, সম্পৃক্ত অবস্থা। কিন্তু সেদিন খেলা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বা বাংলাদেশ পাকিস্তানে, সবাই খেলা দেখতে দৌড়, ধারণ ক্ষমতা 10,000, গেছে লোক 15,000। এই অবস্থার নাম অতিপৃক্ত, বা কেমিস্ট্রি ভাষা হচ্ছে অতিপৃক্ত অবস্থা, ফিজিক্সের ভাষা হচ্ছে অতি সম্পৃক্ত অবস্থা, ওভার স্যাচুরেট আর কি, অতি সম্পৃক্ত অবস্থা বা অতিপৃক্ত অবস্থা। ক্লিয়ার? এই অবস্থার নাম কি অবস্থা? অসম্পৃক্ত অবস্থা। ক্যাপাসিটি কত? ওই যে সিটের ক্যাপাসিটি ছিল 1,000, লোক গেছে 9,000। এটি ক্যাপাসিটি 100 গ্রামের, ক্যাপাসিটি 100 গ্রামের, কিন্তু এর মধ্যে আছে কত গ্রাম? এই অবস্থাটার নাম অসম্পৃক্ত অবস্থা। এই অবস্থায় এখানকার আপেক্ষিক আর্দ্রতা যদি বের করতে বলা হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে এটা, খেয়াল করো। আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান আছে ডিভাইডেড বাই যে পরিমাণ ক্যাপাসিটি থাকতে পারে 100। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, মনে থাকবে। তাহলে যে পরিমাণ আছে ডিভাইড বাই যে পরিমাণ থাকতে পারে। এবার এটা যে বের হলো, এটার নাম হচ্ছে 0.8, অর্থাৎ এটা কার মধ্যে হিসেব করা হচ্ছে? 0 থেকে 1-এর মধ্যে। যেমন ধারণ ক্ষমতা 100 গ্রাম, কোনো জলীয় বাষ্পই নাই, তাহলে এখানে আমি দেবো কত? 0। তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 0। এবার যদি ধারণ ক্ষমতা 100, আমার আছেও 100, তাহলে 100/101। তার মানে এই আপেক্ষিক আর্দ্রতা 1-এর মধ্যে হিসেব করলে আমাদের আসবে 0 to 1 অংশতে আসবে, পার্সেন্টেজ আসবে। কিন্তু আমি যদি পার্সেন্টেজে নিতে চাই, তাহলে এর সাথে দেবো একটা 100 গুণন, তাহলে এটা ভাই 80%। ক্লিয়ার কিনা? তাহলে আমি যদি 100% না দেই, তাহলে তুমি বুঝে যাবা এটা সার হিসেব করতে অংশে, বা তুমি যখন ম্যাথ করতে যাবা, তুমি যখন এরকম হবে তখন বুঝে নিবা আমি কিসে হিসেব করলাম বা তুমি কিসে হিসেব করলা, অংশে। আর মানে 100% ছাড়া দিলে গেল এটা। দ্বিতীয়ত কথা, যেটা কথা সে হচ্ছে আমরা তাহলে এটা মিশে দিই। তাহলে স্যার এই আপেক্ষিক আর্দ্রতা এখন সংজ্ঞাতে কীভাবে করবো? একবার আমি রিহার্সাল দেই। বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ আয়তনের, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার ভর ভাগ, ওই যে ভাগ ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, ধারণ ক্ষমতা ক্যাপাসিটি, তার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আমি আরবার রিহার্সাল দিচ্ছি। বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ভাগ বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, বা ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার ভরের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। গেল। এবার সামনের দিকে আগাই। ধরলাম এই পরিমাণ জলীয় বাষ্প এই বায়ুর মধ্যে চাপ দিচ্ছে, এই চাপ লম্বাভাবে চাপ দিচ্ছে, সেই চাপের মান F = 5 ATM। সাপোজ তোমাকে বোঝানোর জন্য ধরছি, যদি এটা বাস্তব নহে, তোমাকে বোঝানোর জন্য ধরছি। তাহলে কত ATM চাপ দিচ্ছে? 5 ATM। কত ATM? 5 ATM। কে কে 80 গ্রাম জলীয় বাষ্প। আচ্ছা বলো তো, এটি যদি আমি 100
গ্রাম যদি রাখতাম, যা ধারণ ক্ষমতা সেরে যদি রাখতাম, তাহলে কি হতো? চাপের পরিমাণ বাড়তো না কমতো? চাপের পরিমাণ বাবা কি হতো? বাড়তো। কারণ জলীয় বাষ্পের ভর যত বাড়বে চাপের পরিমাণ তত বাড়বে। এই কথাগুলো আমি লিখে দেবো, কথাগুলো লিখে দেবো এখন না, একটু পরে শুনতে থাকো, কথাগুলো লিখে দেবো, না তোমার মাথা ক্র্যাক করলে এখনই লিখে দেবো, এখনই লিখে দেবো তোমার মাথা যদি ক্র্যাক করে। কিন্তু ন ন ন আমি আগে দেখি তোমাকে শিখানো শিখাবি কিনা। না, এখন শিখালে ইয়ে হারে ফেলবা, মজা হারে ফেলবা। এখন শেখানো হবে না, স্টেপ বাই স্টেপ শেখাতে হবে, এখন শিখালে মজা হারে ফেলবা। এবার শোনো, তাহলে সেদিনকে এই কালীতলা জায়গার তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। সেদিন জলীয় বাষ্প কত ছিল? 80 গ্রাম। 80 গ্রাম এখানে চাপ দিচ্ছে কত? 5 ATM। এইবার এই যে তোমাকে, এই যে নাড়া দাও, তোমাকে বলছি দেখি তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, তোমার ঘুম টুমাই ছেড়ে দিচ্ছি, দেখো কিভাবে ঘুম কোথায় দৌড় দেয়, চিন্তাই করতে পারবা না ঘুম কোথায় দৌড় দেবে। হ্যাঁ, তোমাকে আমি ধরবো। হ্যাঁ, এই যে লম্বা চাপ দিচ্ছে কত? 5 ATM। যদি আমি এই ঘটনা ঘটাই, কি ঘটনা? এই জায়গার আয়তন আমি কমে দেব। কেমনি স্যার? আগে এটুকু কনসিডার করছিলেন, এখন কি এটুকু কনসিডার করবেন? বুঝি নাই। আগে এটুকু কনসিডার করছিলেন, এখন কি এটুকু কনসিডার বিবেচনা করবেন না? এভাবে কমে দেবো। আগে এটুকুর মধ্যে ছিল কে? বাইরের আয়তন, তার মধ্যে জলীয় বাষ্প কত ছিল? 80, এখন করতে আছে 100। কোনো রকম কোনো জলীয় বাষ্প যাওয়া দিল না, এবং বায়ুর কোনো দিকে ফাঁক করতে চাইতে দেবো না। তারপর কি করবেন? ওই যে বেলুনের মধ্যে যেমন বাতাস থাকে, তাকে যেমন চাপ দেয়, একে চাপ দেবো দিয়ে কি করবেন? আয়তন কমিয়ে দেব। আয়তন যে কমালাম তার সিগনাল প্রাম প্রাম প্রাম। আয়তন কি করে দিয়েছে? কমিয়ে দিয়েছি। চোখের দেখাই কমিয়ে দেবো, একবার ডাইরেক্ট কমিয়ে দেবো। এই 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 সাবাস, আয়তনের থেকে কম। বাবা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। আসে জলীয় বাষ্প কটি? যাবি আর কুটি 80 গ্রাম। এখানে সরি 80 গ্রাম। ধারণ ক্ষমতা কত হয়েছে? কি কথা ছিল তোমার সাথে আমার? ধারণ ক্ষমতা কি হয়েছে বাবা? আয়তন কমালে ধারণ ক্ষমতা কমে যায়। 90 গ্রাম ধারণ ক্ষমতা হয়েছে। তাহলে এই একই বায়ুর আয়তন যা কমে দিয়েছি, ধারণ ক্ষমতা কি হয়েছে? 90 গ্রাম হয়েছে। তার মানে ধারণ ক্ষমতা কমে গিয়েছে। আছে কত গ্রাম? 80। এখানে থাকলো কত? 90। আমাকে বলতে হবে এখানকার জলীয় বাষ্প কর্তৃক চাপ কত হবে? বাড়বে, কমবে, না একই থাকবে? বলো, আওয়াজ দাও দেখি। তো বাচ্চারা বলছে বাড়বে, চলো দেখে আসি বাড়ে কিনা। আমরা এখানে তাপমাত্রা সেম, আরামসে বোঝার চেষ্টা করো। তাপমাত্রা সেম, তার মানে তাপমাত্রা স্থির। আমি কি করেছি? আমি শুধু আয়তন কমিয়েছি। তাহলে পি ব্যস্তানুপাতিক 1/v। আঙ্কেল বলছে, বয়েল আঙ্কেল, আয়তন কমালে চাপ বেড়ে যায়। চাপ বেড়ে গেছে। তাহলে চাপ কি হয়েছে? চাপ বেড়েছে। আতেল নাকি কথা বলে কেন? এটা তো কথা বলার মতো কোনো কিছু না। বয়লের সূত্র ছোটবেলাতে পড়িচ্ছে, এমন টাস্কি মারি চাইতে দেখবি কোন করে এই 5-এর থেকে চাপ বাড়ে দিই। তাহলে এখানে এফ ছোট হাতের এফতে চাপ বুঝাচ্ছি। এফ হয়েছে 7 ATM। এইবার আয়তন সেম রাখবো, আয়তন সেম রাখবো, আয়তন সেম রাখবো। হ্যাঁ, আয়তন চোখে দেখা যাক সেম রেখেছি। তাপমাত্রা আমি কমিয়ে ফেলবো। কতক্ষণ ধরে তাপমাত্রা কমাবেন? স্যার তাপমাত্রা আয়তন সেম রাখছে, কিন্তু কাকে কমাচ্ছে? তাপমাত্রা। এমন সময় ধরে তাপমাত্রা কমাবো যাতে ওর ধারণ ক্ষমতা কমতে কমতে, আয়তন তো সেম আছে, তাহলে এবার ধারণ ক্ষমতা কমাবি কে? তাপমাত্রা কমাতে চাই, তাপমাত্রা দিয়ে ধারণ ক্ষমতা কমাতে চাই। তাপমাত্রা কমাচ্ছি, ধারণ ক্ষমতা কমে যাচ্ছে কমতে কমতে এমন এক সিচুয়েশন ক্রিয়েট করব যাতে ধারণ ক্ষমতা হয়ে যায়, ধারণ ক্ষমতা হয়ে যায় 80 গ্রাম। কত গ্রাম? 80 গ্রাম। আছে কয় গ্রাম বাবা? আছে কয় গ্রাম? সাব্বাস, 80 গ্রাম। ধারণ ক্ষমতা কত আছে? 80 গ্রাম। এই অবস্থায় এখানকার তাপমাত্রা হয়ে গেছে 18 ডিগ্রি সেলসিয়াস। চাপ কি হলো? চাপ কি হলো? একই থাকলো, কমে গেল, বাইরে গেল? বলো চাপ কি হলো বাবু? হ্যাঁ, চাপ কি হলো দেখতে চাই স্যার। এ বাবা আয়তন সেম, তাপমাত্রা কমিয়েছে।
চাপ কাকে কমেছে? তাপমাত্রা। গ্যালুস এক আঙ্কেল বলিয়াছে পি সমানুপাতিক টি, তাপমাত্রা কমালে চাপ কমে যায়। চাপ চাপ কমছে কমছে, হ্যাঁ চাপ বেড়েছিল, চাপ কমে গেছে। কত চাপ হয়েছে? চাপ হয়েছে F সমান সমান 5 atm, কারণ সমহারে আয়তন এবং তাপমাত্রা কমেছে। যদি তুমি কোনো জায়গার সমহারে আয়তন এবং তাপমাত্রা কমাতে থাকো তাহলে চাপ সেম থেকে, চাপ কি থাকবে? সেম থাকবে। এটি চাপ কি ছিল? এই বাবু, আয়তন কি করছে? চাপ বাড়াই দিছে। তাপমাত্রা কি করছে? চাপ কমাই দিছে। আলটিমেটলি এখান থেকে যখন এখানে আসতেছি চাপের পরিমাণ আছে সেম। যখন এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশনে আসবো, যদি চাপ সেম থাকে তাহলে এই তাপমাত্রা খানার নাম হবে শিশিরাঙ্ক। তবে কন্ডিশন একটাই, চাপ সেম থাকতে হবে। কে স্যার আরো কোনোভাবে হয় নাকি? হ্যাঁ দেখো করে ফেলবো। কি করে ফেলবেন নাকি? হ্যাঁ দেখো, এখানে কালীতলার জায়গা, এটা কিন্তু আবার শিশিরাঙ্ক হবে না। দেখো কাহিনী ঘটে যাবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে আছে 80 গ্রাম। আছে কত গ্রাম? 80 গ্রাম। এখানে থাকতে পারে ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা 100 গ্রাম। আমি এবার শুধুমাত্র আয়তন সেম রেখে তাপমাত্রা কমাতে থাকবো। চলো কমাতে থাকি। ও বাবু, এটি চাপ কত দেয় বাবু? 5 atm। সাব্বাস। এবার আয়তন সেম, কিন্তু আমি শুধু কাকে কমাবো? তাপমাত্রা, কারণ তাপমাত্রা কমালে তো চাপও কমে যায়। আয়তনকে সেম রাখবো আমি। হ্যাঁ, চাপ কমে গিয়ে ধারণ ক্ষমতা কমে যায়। তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা, তাপমাত্রা কমাতে 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 ধারণ ক্ষমতা কমাতে কমাতে ধারণ ক্ষমতা করে ফেলছে 80 গ্রাম। কি করে ফেলছেন? 80 গ্রাম। আয়তন কি? ভিকেটি কনস্ট্যান্ট, ভিকি কনস্ট্যান্ট। সাব্বাস। এই সময় তাপমাত্রা দেখতে পাচ্ছি আমি, কারণ এখানে দুটো ভেরিয়েবল করিনি। ভেরিয়েবল করেছি কয়টা? একটা, যার নাম তাপমাত্রা। এখানে আমি দেখতে পাচ্ছি এটা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? এর মধ্যে ধারণ ক্ষমতা কত? 80। আছে কত? হ্যাঁ হ্যাঁ, যে দেখো তো যে পরিমাণ ধারণ ক্ষমতা সেটা আছে না, কিন্তু কত তাপমাত্রা হয়ে গেছে? 12 ডিগ্রি সেলসিয়াস। ইহাকে শিশিরাঙ্ক বলিব না। কেন বলিব না? কারণ একটু খেয়াল করে দেখো, আয়তন কনস্ট্যান্ট, ভেরিয়েবলকে শুধু তাপমাত্রা। এখানে চাপের কি দশা? পি সমানুপাতিক টি। তাপমাত্রা কমালে চাপ কমে যায়। শুধুমাত্র এখানে কি হয়েছে? চাপ কমছে। চাপ কি হয়েছে? কমছে। চাপ কমে ধরা হয়েছে কত এটিএম? 3 atm। এই যে চাপ যদি ভিন্ন হয়, সেটা চাপ কমতেও পারুক, চাপ বাড়ুক, ওই অবস্থায় যে তাপমাত্রা, ওই তাপমাত্রার নামে আমি শিশিরাঙ্ক বলবো না। তাহলে শিশিরাঙ্ক কাকে বলবো? শিশিরাঙ্ক বলার জন্য কন্ডিশন কি থাকতে হবে? অসম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ এবং সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ সেম হতে হবে। কোন তাপমাত্রায়? বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সেম থাকিতে হইবে। যদি সেম থাকে তাহলে এখনই ওই তাপমাত্রার নাম আমি কি বলবো? শিশিরাঙ্ক। আদারওয়াইজ এখানে কিন্তু শিশিরাঙ্ক বলতে পারবো না। দেখো তো এখানেও কি সম্পৃক্ত না? সম্পৃক্ত না। এটা কি? অসম্পৃক্ত না। কিন্তু এই তাপমাত্রার নাম শিশিরাঙ্ক বলতে পারবো না, কারণ দুই জায়গার চাপ সেম নাই। সেম থাকতে হবে, নাহলে কিন্তু ম্যাথ করতে পারবো না। ভেতরে কিন্তু সমস্যা হবে। কথাগুলো বুঝে নিও। কোথাও সমস্যা হচ্ছে আমাকে বলে নিও। এবার কারা কারা বুঝছে, কারা কারা বোঝেনি, আমি না শুনবে যাবো। কেস 1, প্রাম 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 প্রাম। এরপর কি করছেন? এরপর বাবু এদিকে যাই, এদিকে যাই। এরপর আমি আয়তন আরো কমিয়েছি। কি করিয়াছেন? আয়তন আরো কমিয়েছি এবং তাপমাত্রাও কমিয়েছি। তাপমাত্রা কত করেছেন? তাপমাত্রা করেছি 12 ডিগ্রি সেলসিয়াস। আয়তন চোখের দেখা দেখো কমিয়ে দিয়েছি। ধারণ ক্ষমতা ব্যাপক হারে কমে গিয়েছে। ধারণ ক্ষমতা
হয়ে গিয়েছে ধারণ ক্ষমতা 60 গ্রাম। হায় হায়, এর মধ্যে আছে কত গ্রাম ভাই? জায়গা তোড়ে কালীতলা জায়গাতে আছে কত, ইমাজিনেশন আছে কত গ্রাম? কিন্তু বায়ু তো ধরতেই পারে 60, অর্থাৎ বায়ুর মধ্যে জলীয় ঘুরতে পারে, ঘোরাঘুরি করতে পারে। কত গ্রাম জলীয় ঘোরাঘুরি করতে পারে? 60 গ্রাম। কিন্তু বায়ুর মধ্যে আছে কত গ্রাম? বুদ্ধি কবি 20 গ্রামের। এখানে ঘোরাঘুরি করবি কত গ্রাম? ঘোরাঘুরি করবে 60 গ্রাম, বাট তলানি পড়বে কয় গ্রামের? 20 গ্রাম। কি হিসাবে? শিশির হিসাবে। পরে শীত গ্রীষ্ম পরে আসবি, দাঁড়াও। তাহলে কি হিসাবে তলানি পড়বে? শিশির হিসাবে। এইবার বলো আমাকে চাপের কি হবে এখানে? বলো চাপের কি হবে? কোশ্চেন রেডি করো, আমি কেলে শুনবো। বলো স্যার আয়তন কমাইছেন, পি ব্যস্তানুপাতিক 1/v, আয়তন কমিয়েছি, চাপ বেড়েছে এখান থেকে এখানে গেলে। এবার তাপমাত্রা আমি কমিয়েছি, তাহলে পি সমানুপাতিক টি, তাপমাত্রা কমলে চাপ কমে যায়। এটা দিয়ে এটা কি হয়েছে? প্রশমিত হয়েছে। চাপ এখানে সেম থাকবে না না না। এ বাবু জলে বাসনে চাপ দিচ্ছিল কত গ্রাম? 80 গ্রাম। এটি কয় গ্রাম দিতে চাপ? এটা কি কবর থেকে উঠে এসে চাপ দিবি নাকি? ও তো কবরে তলাতে। তাহলে এটি কি হচ্ছে? পি সমানুপাতিক এর, জলবাষ্পের ভর কমে গেলে চাপ কমে যায়, এখান থেকে এখানে গেলে আলটিমেটলি চাপ কমে গিয়েছে। চাপ কমে গিয়েছে, চাপ কমছে। সাবাস, চাপ কমেছে। ক্লিয়ার? ভেরিয়েবল এখানে কয়টা? এখান থেকে এখানে ভেরিয়েবল কয়টা? 3টা। 3টা 3টা। দুটো দিয়ে প্রশমিত হলো, আর একটা প্রশমিত করবে কে? নাই তো কেউ। এবার বলো দেখি, এবার কে কে বাবুরে কি কি বলে দেখি। হ্যাঁ বাবুরে কি বলে? আরেকটা কন্ডিশন এখান থেকে অ্যারেঞ্জ করি, দেখি কি বলে। আয়তন সেম। কি সেম? আয়তন সেম। আয়তন সেম। আয়তন সেম। চোখের দেখায়। হ্যাঁ স্যার সুন্দর হয়েছে স্যার, আয়তন সেম আছে স্যার। হ্যাঁ 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 আয়তন সেম। তাপমাত্রা আমি করেছি 12 ডিগ্রি সেলসিয়াস। ইহাতে শুধুমাত্র তাপমাত্রা, এখানে ধারণ ক্ষমতা কমেছে, ধারণ ক্ষমতা হয়েছে 70 গ্রাম। কারণ ওখানে 2জন মিলে ধারণ ক্ষমতা কমাছিল, এখানে 1জন মিলে ধারণ ক্ষমতা কমাচ্ছে। তাপমাত্রা হয়তো 12 আছে, এটাও 12 আছে। এইবার আমাকে বলতে হইবে কি এই জায়গা ধারণ ক্ষমতা কত গ্রাম আছে? এই পাগলারা, এটি আছে কত গ্রাম? ঘোরাঘুরি করছে কত? তলানি পড়ছে কত গ্রামের? 10 গ্রামের তলানি পড়ছে। আচ্ছা, এটিতে চাপ কমে যাবে। আমরা একটা চাপ ধরে নিই, ধরো 3 atm, তোমাকে বোঝানোর জন্য লিখলাম 3 atm, চাপ কমে গেছে আসলে। হ্যাঁ, এবার এখানে কি হয়েছে? এই কন্ডিশন থেকে কন্ডিশন আসলে আয়তন সেম, আমি তাপমাত্রা কমিয়েছি। এবার বলো আমাকে কি হলো? সবাই মিলে বলো, বলো চাপ কি হলো? কমলো বাড়লো কি হলো? বললে বলো বলো। হ্যাঁ বলো, দ্রুত বলো, হাসো না। কমেছে 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 কমেছে। দেখে আসি। এইবার এখান থেকে এখানে আছে আয়তন সেম। আয়তন কি আছে? সেম। সাবাস। এবার আয়তন সেম, তাপমাত্রা কি আছে? কমছে। তাহলে পি সমানুপাতিক টি, তাপমাত্রা কমলে চাপ কমে যায়, তাই না? এইবার এখানে চলে আসো, চাপ দিচ্ছে কত গ্রাম? 80 গ্রাম। এখানে চাপ দিচ্ছে কয় গ্রাম? তাহলে ভর তো কমে গেছে। তাহলে পি সমানুপাতিক এম, ভর কমলে চাপ কমে যায়। চাপ ব্যাপক হারে কমে গেছে, চাপ কমেছে, চাপ কমছে। হ্যাঁ সাবাস, চাপ কমেছে। দেখি এইবার কেসকে কি বলে। লাস্ট কেস, এখান থেকে দেখি কে কি বলতে পারে। হ্যাঁ এখান থেকে কেস অ্যারেঞ্জ করবো। হ্যাঁ স্যার কি কেস অ্যারেঞ্জ করবেন? আয়তন আমি কমে দিব,
তাপমাত্রা আমি সেম রাখবো। চেক ইট। আয়তন আমি কমে দিচ্ছি, আয়তন আমি কমে দেব, আয়তন আমি কমে দেব, আয়তন কমে দেব, আয়তন কমে দেব। কমে দিচ্ছেন স্যার? দিছি। তাপমাত্রা 18°C এবং আয়তন আমি কমে দিয়েছি, চোখের দেখা আয়তনটা কমে দিয়েছি। এতে আমার ধারণ ক্ষমতা কত হয়েছে? এখানকার ধারণ ক্ষমতা হয়েছে, ধারণ ক্ষমতা যেহেতু আয়তন কমে দিয়েছি ধারণ ক্ষমতা কমে যাবে। ধারণ ক্ষমতা হয়েছে 70 গ্রাম। এখানে ঘোরাঘুরি করতেছে কত গ্রাম আছে? জলীয়বাষ্পের মধ্যে কোনা আছে কত? 70 গ্রাম। 70 গ্রাম। তলানি পড়ছে কত গ্রামের? 10 গ্রাম। এবার আমি শুনতে চাবো কি হলো বলো আমাকে, দাঁড়াও শুনে আসি। বলো, বলো বাবা। তাপমাত্রা 18°C, তাপমাত্রা তো ভেরিয়েবল না, ভেরিয়েবল কে আমার আয়তন। তাহলে পি ব্যস্তানুপাতিক, পি ব্যস্তানুপাতিক 1/v। আয়তন কমেছে, চাপ বেড়েছে, বাট ভরও তো কমে গেছে। জোরাসে ভার কমছে না, ভর কমছে না। তাহলে পি সমানুপাতিক এফ, ভর কমছে, চাপও কমছে। আয়তন যে পরিমাণ চাপ বাড়াছিল, ভর এসে সেই পরিমাণ চাপ কমে দিছে। আলটিমেটলি চাপ সেম আছে, চাপ চাপ একই আছে বাবা, একই আছে, চাপ একই আছে, নো চেঞ্জ, চাপের নো চেঞ্জ। কারণ এখানে ভেরিয়েবল কয়জন? এখান থেকে এখানে ভেরিয়েবল কয়জন? 2টা। এখান থেকে এখানে ভেরিয়েবল কয়টা? 3টা। এখান থেকে ভেরিয়েবল কয়টা? 2টা। 2টা, এই যে 2টা, 2টা। বুঝুনি? 2জনই কমায় দেয়। এখানে একজন কমায় আর একজন বাড়ায়। এটি একজন কমায়, একজন বাড়ায়, আর একজন কমায়। আলটিমেটলি বোঝা যাচ্ছে না কি হচ্ছে? ক্লিয়ার কিনা বলো? কোনো কোশ্চেন আছে কিনা বলো? আমি তো কোশ্চেন রাখার মতো করে পড়ালাম না, থাকা তো কথা না। তবু যদি থেকে থাকে আমাকে বলো, গসিপ করো, কোনো কোশ্চেন থাকার কথা না। গ্রাফ তোমাকে আমি গ্রাফটা অনেক ভাইটাল, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা একটু কভার করবো, চেষ্টা করবো। হ্যাঁ বাবা, এটা খেয়াল করো, গ্রাফটা আমি প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাচ্ছি। এখান থেকে এখানে ধারণ ক্ষমতা মানে থাকতে পারে, পারে বলতে বুঝবা ধারণ ক্ষমতা 100 গ্রাম। আছে বলতে বুঝবা তুমি এর মধ্যে ঘোরাফেরা করেছে কত গ্রাম? আছে হচ্ছে আমাদের 80 গ্রাম। ওকে, 80 গ্রাম। এমত অবস্থায় গিয়ে তাপমাত্রা 30°C, তাপমাত্রা সেম আছে, সেম তাপমাত্রায় রেখেছি, সেম তাপমাত্রা রেখেছি। আয়তন কমে দিয়েছি, আয়তন কমে দিয়েছি, আয়তন কমে দিলাম, আয়তন কমে দিলাম। তো বাবা এর মধ্যে আছে কত? আছে 80 গ্রাম। যেহেতু আয়তন কমাইছি, ধারণ ক্ষমতা কমে গেছে, পারে কত গ্রাম থাকতে পারে? থাকতে পারে, থাকতে পারে 90, থাকতে পারে 80 গ্রাম। তাহলে যে পরিমাণ থাকতে পারে ওই পরিমাণে আছে। শুধু কাকে ভেরিয়েবল বানাইছি এখানে? আয়তনকে। তাপমাত্রা আমি কি রাখতে চাচ্ছি? সেম রাখতে চাচ্ছি। তাহলে এখানে ধারণ ক্ষমতা কমিয়ে দিছি, কাকে ভেরিয়েবল বানাইয়া? আয়তনকে ভেরিয়েবল বানাই, ধারণ ক্ষমতা আমি কি করে দিয়েছি? কমে দিয়েছি। আছে কত গ্রাম? 80। থাকতেও পারে কত? 80। এই তাপমাত্রা কি শিশিরাঙ্ক? না, এটা শিশিরাঙ্ক না। কেন? কারণ এখানে চাপের কি দশা দেখো তো। এখান থেকে আমি ওখানে যাচ্ছি, চাপ কি হচ্ছে? এই অবস্থা থেকে ওই অবস্থা যাচ্ছি, চাপ কি হচ্ছে? শিওর তোমার বলে চাপ বাড়ছে, দেখে আসি চাপ বাড়ছে কিনা। বাবা আয়তন ভেরিয়েবল পি ব্যস্তানুপাতিক 1/v। আয়তন কমছে, চাপ বাড়ছে। ওমা হ্যাঁ, আর তো কোনো ভেরিয়েবল নাই, শুধু ভেরিয়েবলকে আয়তন, তাপমাত্রা তো ইয়ে। গুড। চাপ এখান থেকে যখন এখানে আসতেছি, ধীরে ধীরে আয়তন যখন আমি কমাচ্ছি, তখন ভিতরের দিকে চাপের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে? বাড়ছে। কিন্তু এখানে তাপমাত্রা কি আছে? স্থির। সাবাস। এরপরে আমি এর তাপমাত্রা সেম রাখিয়া আয়তন আরো কমাবো, পিচকি করে ফেলবো। হ্যাঁ, পুচকু করে ফেলবো, পুচকু করে ফেলবো। হ্যাঁ, এই 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 আছে কত? সরি সরি, ধারণ ক্ষমতা কত করে ফেলছি? পারে কত? পারে 60 গ্রাম। আছে তাহলে কত? 60 গ্রাম। তলানি পড়ছে কত? 20 গ্রাম। আল্লাহ, এত পুচকু হয়? হ্যাঁ, হাই হাই। তাহলে পারে কত থাকতে পারে? কত? 60 গ্রাম। তাহলে ঘোরাঘুরি করছে কত? 60 গ্রাম। তলানি পড়ছে কত? 20 গ্রাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন চাপ কি হয়েছে?
রাম রাম, ও আচ্ছা, তাপমাত্রা কি হলো 4, তাপমাত্রা ওড়ে আছে 30 ডিগ্রি সেলসিয়াসে আছে। বলো চাপ কি হয়েছে? প্রাম প্রাম প্রাম, কি হয়েছে? চাপ। বলো চাপ। এখনো কনফিউশন? ভেরিয়েবল কয়টা? এটা ভর আর আয়তন। ছি 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 ছি। তাহলে পি, এই চাপ, এটি কি হয়েছে? চাপ এখানে কি হয়েছে? বাড়ছে। আর ওখানে চাপ কি হচ্ছে দেখে আসি। এখানে এখানে পি 1/v, তাই না? আয়তন কমলে চাপ বাড়ে, কিন্তু চলে আসে ভর তো কমে গেছে। এখানে চলে আসে চাপ দিচ্ছিল 80 গ্রাম, ওটা চাপ দিচ্ছে 20 গ্রাম, তার চাপ দেবে না। তাহলে আমাদের এখানে পি সমানুপাতিক এম, ভর কমলে চাপও কমে যায়। ওয়াল্লা, এটা যে পরিমাণ বাড়ছে আসে সে পরিমাণ, তাহলে চাপ চাপ একই। সাবাস, চাপ একই। চলো এখন একটা টপিকস পড়ে আসি। কি টপিকস? শোনো, আঙ্কেল কি বলেছে? কোন আঙ্কেল? আঙ্কেল বহুত আঙ্কেল আছে তোমাদের, নিউটন আঙ্কেল, আইনস্টাইন আঙ্কেল, বহুত আঙ্কেল। বয়েল আঙ্কেল, বয়েল আঙ্কেল বলিয়াছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। বলছে কিনা? অর্থাৎ আয়তন কমালে চাপ বাড়ে। কি তাপমাত্রায়? দেখো তো, এখান থেকে যখন এখানে গেছি তাপমাত্রাটা কি ছিল? ধীরে ধীরে আয়তন কমাইছে, এর ফলে ভিতরের দিকে স্থির তাপমাত্রায়। ইয়ার নাম কি? অসম্পৃক্ত গ্যাস। অসম্পৃক্ত গ্যাস তো না বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্প, বয়েল এর সূত্র স্থির তাপমাত্রায়, অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে। আঙ্কেল বলছে, কিন্তু এখান থেকে মানে তাহলে কি বাষ্প? সম্পৃক্ত। সম্পৃক্ত বাষ্প স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র মানে না। কথা মনে থাকার জন্যই এত কষ্ট করা। এদের একটা গ্রাফ দিছে, চমৎকার গ্রাফ। দেখো গ্রাফটা কি গ্রাফ? এ প্লিজ দেখো, এই দেখো বাবু, বাবু, এ বাবু, এদিকে চাপ আর এদিকে মিস্টার আয়তন। দেখি তো গ্রাফ আঁকাতে পারেন? গ্রাফ এই দেখো, আঁকাবো। বাবু, আয়তন প্রথমে কি ছিল? হায় হায়, বোঝে না, বেশি ছিল। গ্রাফটা এমন হবে, ইয়াহু এমন হবে। এ দেখো হু কি, এ দেখো এই অবস্থায় আয়তনের মান বেশি, চাপের মান কম। আয়তন একটুকু, চাপ এতটুকু। টুকু কে স্যার? ওই যে পারে থাকে। এই অবস্থায় আয়তনের মান এতটুকু। আয়তন কমলো না বাড়লো? কমলো। চাপ কি হলো? বাড়লো। এই অবস্থায় আয়তনের মান এতটুকু, চাপ আরো বাড়ছে। এই অবস্থায় চাপের মান কি বাড়ে? এই অবস্থায় চাপের মান কি বাড়ে? আয়তন বাড়ে এতটুকু, চাপ আরো বেশি। কিন্তু তুমি কি খেয়াল করছো? এরপর থেকে এরপর এই বিন্দুর পর থেকে আয়তন আমি যতই কমাই, হায় হায়, চাপ কে আছে? আয়তন কমাচ্ছি, চাপ এটে। আয়তন কমাচ্ছি, চাপ উঠে। আয়তন কমাচ্ছি, চাপ উঠে। ভাই ওই যে চাপ তো একই থাকে। কেন? কারণ আয়তন যতই আমি কমাচ্ছি, আয়তন কমানো জনিত কারণে চাপ যতটুকু বাড়ার কথা, জ্বলে বাষ্প 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 শিশির হয়ে তলানি পড়ে ওই পরিমাণ চাপ কমে দিচ্ছে। মানে এখানে আয়তন কমানো জনিত কারণে চাপ যতটুকু কমার কথা ছিল, জলীয়বাষ্পের ভর কমা, মানে ভর তলানি পড়ানোর কারণে, শিশির হিসেবে তলানি পড়ানোর কারণে জলীয়বাষ্পের ভরটা কমে যাচ্ছে। বাষ্পের ভর কমে গেলে তখন চাপের ভর কে যাবে? কমে যাবে। তাহলে আয়তন বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু জলীয়বাষ্পের ভর সেরে কি করলো? কমাই দিল। আলটিমেটলি চাপ কে আছে? সেম। তাহলে আমাদের ইসাক স্যারের বই এটা এই যে এই গ্রাফটা দেওয়া আছে, এই অবস্থায় দেখো। তাহলে বলো এখন কি অবস্থা? বলো বলো, আমি কি বলবো? এটা কি গ্রাফ? বলো স্যার, বলো বলো কি, আমি এটা কি গ্রাফ বলবো? অসম্পৃক্ত। এটা কি অসম্পৃক্ত অবস্থা না? এই গ্রাফটা কোন অবস্থায়? অসম্পৃক্ত। অসম্পৃক্ত অবস্থা। এই চার বেড়া, এই চার বেড়া, এটা কি অবস্থা? এটা কি অবস্থা? বলো বলো। সম্পৃক্ত। সম্পৃক্ত। এই চার বেড়া, এটা কি অবস্থা? অতিপৃক্ত। আরে ভাই আর কথায় তলানি পড়ে তো,
সম্পৃক্ত অবস্থার পর থেকে তো আয়তন কি থাকে, চাপ কি থাকে, সেম থাকে সম্পৃক্তর পর থেকে, কিন্তু সম্পৃক্তর আগের থেকে না, অসম্পৃক্ত অবস্থা থেকে সম্পৃক্ত হওয়ার পর্যন্ত, অসম্পৃক্ত অবস্থা থেকে সম্পৃক্ত হওয়া পর্যন্ত চাপ ধীরে ধীরে কি হতে থাকে, বাড়তে থাকে, বাড়তে 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 যখন সম্পৃক্ত অবস্থায় একবার চলে আসলো, এরপর থেকে যতই আমি চাপ বাড়ানোর চেষ্টা করি, তলানির পরে চাপ কি রাখে, সেম। ইয়াস, কি অবস্থা, অসম্পৃক্ত, হ্যাঁ অতিপৃক্ত, হ্যাঁ অতিপৃক্ত অবস্থা, এটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা, এটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা। ইয়েস, আঙ্কেল কি বলেছে, ও গো এখানে কি কনস্ট্যান্ট, হ্যাঁ আঙ্কেল বলিয়াছে অসম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প, বাষ্প বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। তবে বয়েলের সূত্র মেনে চলে মানে কি, বয়েলের সূত্র কোন কোন ক্ষেত্রে খাটে, স্থির তাপমাত্রার ক্ষেত্রে। তাহলে স্থির তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মতো আচরণ করে, তাহলে অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে, হ্যাঁ। কিন্তু সম্পৃক্ত হওয়ার পর থেকে কিন্তু আর মানে চলবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রাম, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ক্যাপ করে আসলে বাচ্চারা ভুল করবে, আসলেই বাচ্চাদের একটা ভুল করার সম্ভাবনা থেকে যাবে। কালীতলার এই জায়গার তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এইখানে যে বায়ু আছে, সেই বায়ুর এই আয়তনের মধ্যে যে বায়ু আছে, সেই বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা 100 গ্রাম ধারণ ক্ষমতা জলীয়বাষ্প ধরতে পারে, কিন্তু সেদিনকে আছে হলো 80 গ্রাম। এমত অবস্থায় যদি আমি একটা কাজ করি, কি কাজ, সমহারে তাপমাত্রা এবং আয়তন কমাই এবং এই সিচুয়েশনে নিয়ে আসি। কি করছেন স্যার, এই সিচুয়েশনে নিয়ে আসছি, এই সিচুয়েশনে কি করেছেন, আয়তনও কমিয়ে দিয়েছি, তাপমাত্রা কমিয়ে দিয়েছি। তাপমাত্রা করেছে 18 ডিগ্রি সেলসিয়াস, আয়তনও কমিয়ে দিয়েছি। এমন সময় ধরে কমাইছে বা এতক্ষণ ধরে কমাইছে যতক্ষণ না ধারণ ক্ষমতা 80 হয়। তাহলে এখানে ধারণ ক্ষমতা কত করে ফেলছি, ধারণ ক্ষমতা কত করে ফেলছি, ধারণ ক্ষমতা করে ফেলছি 80 গ্রাম। আছে কত গ্রাম, আছে কিন্তু বাবা 80 গ্রাম। এমন অবস্থায় এই তাপমাত্রার নাম শিশি। এটা তো তোমার সাথে এতক্ষণ কথা হলো ভেঙে ভেঙে শিশিরাঙ্ক। তার মানে এই সিচুয়েশনে গেছি সমহারে তাপমাত্রা এবং আয়তন কমিয়ে। ইয়ার ফলে যেহেতু ভেরিয়েবল তাপমাত্রা এবং আয়তন কমানোর জন্য কারণে চাপ যেটুকু বাড়তো, তাপমাত্রা কমানোর জন্য কারণে চাপ ততটুকু কমছে, আলটিমেটলি চাপ আমাদের এখানে এবং এখানে সেম আছে। তাহলে এফ এর মান 5 ATM। বোঝা গেছে কিনা, ওকে তো, ক্লিয়ার তো। এইবার শোনো, খেলা শুরু। এখানে কি হয়েছে তোমার যদি মনে না থাকে, P/1/V, আয়তন কমেছে, চাপ বাড়িছে, পে সমানুপাতিক টি, গেলুসাকের সূত্র, তাপমাত্রা কমাচ্ছে, চাপ কমেছে, আলটিমেটলি এটা কমালো, এটা বাড়লো, স্থির আছে। এখন কথা শোনো, এই জায়গাটা কে দেখিচ্ছে না, কোন পাবলিক, এই জায়গাতে কি ছিল বলো তো দেখি, বলো বলো, যে এখানে যে পরিমাণ আছে তার ভর ভাগ, মানে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার ভর ভাগ যে পরিমাণ থাকতে পারে ক্যাপাসিটি, তার অনুপাতকে বলা হয়। তাহলে আছে 80 গ্রাম, আর ওই 80 সরাই আমি দেবো কত গ্রাম, 100। 80 সরাই আমি দেবো কত গ্রাম, 100 গ্রাম, তাই তো। তাহলে আমি যেহেতু এখানে একবার 80 আছে আর ধারণ ক্ষমতা, তাহলে এটা কাজ করি, কি কাজ করবেন দেখো, আমরা একটু নিচে এই চিত্রটা আমি আরেকবার আঁকে নিচ্ছি। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটার আয়তন সেম। এর মধ্যে এখন রাখবো কত গ্রাম, 80 না 100 গ্রাম। এটা যদি, কিন্তু এটা কিন্তু বাস্তবে নয়, যদি এটা থাকতো, মানে এটা ক্যাপাসিটি, এটা কি ক্যাপাসিটি। তাহলে এই জায়গাতে এটা দেওয়া মানে তো বুঝে দেওয়া, এর মধ্যে কত দিচ্ছে 100, এই অবস্থা। তাহলে বলো তো দেখি এখানে ধারণ ক্ষমতা কত আছে, কত গ্রাম, হ্যাঁ ধারণ ক্ষমতা 100। তাহলে এই জায়গাতে যে পরিমাণ ধারণ ক্ষমতা সেটাই যদি থাকে, সেটা বুঝেছে নিচের চিত্র দিয়ে, এই জায়গাতে যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে সেটাই যদি থাকে, সেটা বুঝেছি কি দিয়ে, চিত্র দিয়ে। এবার দেখো, ভর দিয়ে আপেক্ষিক আর্দ্রতাকে সংজ্ঞায়িত করব। আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান, দেখো এই 80 ভরের নাম দিলাম ছোট হাতের এম, আর ধারণ ক্ষমতা এই ভরের নাম দিলাম বড় হাতের এম। তাহলে দেখো, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার ভর ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকতে পারে
এই যে যেটা পারে তার ভরের অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। ভর দিয়ে সংজ্ঞায়িত হয়ে গেল আপেক্ষিক আর্দ্রতা। এবার শোনো 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 যারা, আচ্ছা এখানে এখানে আছে কত গ্রাম? 80 গ্রাম। থাকতে পারে কত? 100। যদি আমি 100ই রাখি তাহলে কি জলীয় বাষ্পের ভর বাড়লো না কমলো? বাড়লো। জলীয় বাষ্পের ভর যদি বাড়ে তাহলে এখানকার চাপ কেবি বাড়বি। আর এখানে ডাবল চাপ এখানে দেওয়া ডিস্টার্ব, তাই আমি আলাদা করে চিত্র আঁকাইছি এবং বোঝানোর চেষ্টা করছি। যদি এই জায়গাতে আমি 100 ফিল করে দিতাম তাহলে এখানে চাপ সাপোজ ধরে হতো 8 ATM, মানে বাড়ে যেত। কারণ এখানে চাপ দিচ্ছে 80 গ্রাম, এখানে চাপ দিচ্ছে, মানে এখানে 100 রাখলে চাপ কত দিবি? 100 গ্রাম। এখন কি ক্যারেট করে দেখো, খেয়াল করো, সমান সমান ওগো বলো এম ভাগ এম, এটা কি বাবা? আছে। আর এটা কি? ক্যাপাসিটি, থাকতে পারে। সাবাস। আমি কি লিখতে পারি না? খেয়াল করো, 80 সমানুপাতিক, 80 কি? ভর সমানুপাতিক এফ। ভাই ভর বাড়লে, বাষ্পের ভর বাড়লে চাপ বাইরে যায়, লিখতে পারি কি পারি না? তাহলে আমি লিখতে পারি না 80 সমান সমান কে এফ? লিখতে পারি তো। আমি কি লিখতে পারি? 100 সমানুপাতিক এফ। এফ তো বোঝাচ্ছি চাপ বাবা, 100 ভর কর্তৃক 100 গ্রাম কর্তৃক চাপ। তাহলে এবার 100 গ্রাম কর্তৃক চাপ, তাহলে এবার বলতে পারি না 100 সমান সমান কে এফ। তাহলে আমি 80 জায়গা কি বসাতে চাচ্ছি? 80 জায়গা কে এফ। 100 জায়গা কি বসাতে চাচ্ছি? কে বড় হাতের এফ। এটা এটা কাটা, ভরকে আমি কিসে কনভার্ট করে নিলাম? চাপে কনভার্ট করে নিলাম। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না এফ বাই এফ? তাহলে কত গ্রাম কর্তৃক চাপ? 80 গ্রাম কর্তৃক চাপ। এটা কত গ্রাম কর্তৃক চাপ? 100 গ্রাম কর্তৃক চাপ। এই খেলা শুরু। সুন্দর। 80 গ্রাম কর্তৃক চাপ ভাগ 100 গ্রাম কর্তৃক চাপের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু এটা সুন্দর করে বলবো, কিভাবে বলবেন দেখি। বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার কর্তৃক অসম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত না অসম্পৃক্ত? ইয়াচ। বায়ু তাপমাত্রায় ও আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার কর্তৃক সম্পৃক্ত বাষ্পচাপ। যে পরিমাণ পারে সেটাই যদি থাকে, যে পরিমাণ থাকতে পারে সেটাই যদি রাখি, তাহলে তার কর্তৃক কি হয়? সম্পৃক্ত। এর অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। গড়িমড়ি এরকম চটকে যাবি। তাহলে বলো, হ্যাঁ কি হলো? হ্যাঁ কি হলো? বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার কর্তৃক অসম্পৃক্ত বাষ্পচাপ ভাগ, এটা তো অসম্পৃক্ত বাষ্পচাপ, ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে, এটা তো একই তো, ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার কর্তৃক সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। আমরা কি জানি? এ অবস্থায় বাষ্পচাপ যা ছোট হাতের এফ, এ অবস্থায় বাষ্পচাপ যা সে হচ্ছে বড় হাতের এফ। কিন্তু আমরা কি জানি? হায় হায়, এই চাপ যা, এই চাপও সেম। তাহলে এবার এর সাথে এটাকে ইলেক্ট করবো কিভাবে? শিশিরাঙ্কে কোন স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ুর তাপমাত্রায় ওই স্থানের সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। কয়টা সংখ্যা হলো? 3টা। গেছে রে? যাবি কুটি। আবার ধরবো, আমি ধরবো। বায়ুর তাপমাত্রায়, এই যে মনোযোগ, বায়ুর তাপমাত্রায়, এলে আমি লিখে দেবো না, কিন্তু প্রত্যেকের থেকে এসে শুনে নেবো। হ্যাঁ রিকল করো, প্রত্যেকের থেকে শুনে নেবো, না হলে ছুটি নাই তো, বাধ্য তো মতো। শিকল থেকে নামানো আছে বাইরে, দেখো শুনি বলা, বাইরে এখনই শিকল রাখছি, এক গাড়ি শিকল রাখে দিচ্ছি, জানো না? সবগুলো শিকল রাখছি, বানতে যাবো। যে শিশুকে সংজ্ঞা না করে বলতে যাও, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা না করে বলতে যাও নাই। সাবাস। এবার দেখো, এটি বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার ভর ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার ভরের অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। নাম্বার 1। নাম্বার 2, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার কর্তৃক অসম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রা উল্লেখ করলে অসম্পৃক্ত বাষ্পচাপ, তার কর্তৃক অসম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার কর্তৃক, যে পরিমাণ থাকতে পারে সেটা যদি দেয় তাহলে 100 থাকতে পারে 100 দিছি, তাহলে সেটা কি চাপ হবে? 100 থাকতে পারে 100 দিছি, সেটা কি হবে? সম্পৃক্ত। তাহলে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে
তার কর্তৃক অসম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার কর্তৃক সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। গেল। বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে বায়ুর তাপমাত্রা কওয়া যাবে না, এক্সট্রিমলি সরি, শিশিরাঙ্ক একটা তাপমাত্রায় শিশিরাঙ্কে কোন স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ, কারণ এটার ওটা তো সেম, অসম্পৃক্ত ওটা তো সেম, তাহলে শিশিরাঙ্কে এটা শিশিরাঙ্ক না, যে পরিমাণ থাকতে পারে ওই পরিমাণ আছে, আর এই চাপ এই চাপ কি থাকে সেম সেম, তাহলে এখানকার চাপ ওখানকার চাপ কি সেম, তাহলে শিশিরাঙ্কে কোন স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ুর তাপমাত্রায় ওই স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ, কারণ যে পরিমাণ থাকতে পারে সেটা দিয়ে রাখছি, তাহলে দুই সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই চাপ, কোন চাপ? এই চাপ বাই এই চাপ, অসম্পৃক্ত চাপ সম্পৃক্ত চাপ, এর অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। এই চাপ বাই এই চাপ, এই চাপ সম্পৃক্ত, এই চাপ সম্পৃক্ত, তাহলে এই চাপ কি অসম্পৃক্ত, এই চাপ কি সম্পৃক্ত, এই চাপ কি সম্পৃক্ত, এই চাপও কি সম্পৃক্ত, সম্পৃক্ত বাই সম্পৃক্ত আপেক্ষিক আর্দ্রতা, অসম্পৃক্ত বাই সম্পৃক্ত আপেক্ষিক আর্দ্রতা। আর ভর তো হয়ে গেল। বলো বলো, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার ভর ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার ভরের অনুপাতের নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। হাসার কোনো কিছু নাই, বুঝছো না বোঝনি? কখন মতো শিখাচ্ছি, টেনশন আছে না? হচ্ছে না? এবার 2 নাম্বার কেস দে, সম্পৃক্ত অসম্পৃক্ত দে। বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার কর্তৃক, প্রথম কিন্তু অসম্পৃক্ত আছে যেহেতু বায়ুর তাপমাত্রা বলছি, এই তাপমাত্রা উল্লেখ করলে এই তাপমাত্রা দিয়ে যখন আমি সংজ্ঞায়িত করব এই কন্ডিশন দিয়ে তাপমাত্রার সাথে, সেটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। শিশাঙ্ক তো ওয়ান কাইন্ড অফ তাপমাত্রা, আর শিশাঙ্ক যখন করবো তখন হচ্ছে সম্পৃক্ত, রাইট? বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার কর্তৃক অসম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার কর্তৃক সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাতের নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আমরা এটা দিয়ে কানেক্ট করলে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এটা তো সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা। না বোঝার মতো কোনো কিছু নাই। ভর দিয়ে বললে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার ভর ভাগ বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার ভরের অনুপাতের নাম আপেক্ষিক আর্দ্রতা।